নমস্কার। নবম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে আজকের ছোট গল্প চন্দ্রনাথ, লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সার্কুলার রোডের সমাধি ক্ষেত্র হইতে বাহির হইয়া চন্দ্রনাথের কথাই ভাবিতে ভাবিতে বাড়ি ফিরিলাম। কত কথা মনে হইতেছে। দীর্ঘ এত দিনের জীবন ইতিহাসের মধ্যে কয়টি পৃষ্ঠায় চন্দ্রনাথ গভীর রাত্রির মধ্য গগনচারী কালপুরুষ নক্ষত্রের মতো দীপ্তিতে পরিধিতে প্রদীপ্ত ও প্রধান হইয়া আছে। কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করিয়া আমার আনন্দ হয়। ওই নক্ষত্রটির খড়গধারী ভীমকায় আকৃতির সঙ্গে চন্দ্রনাথের আকৃতির যেন একটা সাদৃশ্য আছে। এমনই দীপ্তভঙ্গিতে সেও আপনার জীবনের কক্ষপথে চলিয়াছে। একদিন পিছনে ফিরিয়া চাহিল না, ক্ষণিক বিশ্রাম করিল না। যাহাকে কুক্ষিগত করিবার অভিপ্রায়ে তাহার এ উন্মত্ত যাত্রা, তাহাকে আজও পাইল না। তবু সে চলিয়াছে। সঙ্গে সঙ্গে আরও একজনকে মনে পড়িতেছে, হিরুকে। চন্দ্রনাথ, হিরু, আমি সহপাঠী। আরও একজনকে মনে পড়িতেছে, চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবুকে। কেমন করিয়া যে এই তিনজন একই সময়ে ক্ষুদ্র একটি গ্রামের মধ্যে আসিয়া পড়িয়াছিলাম বলিতে পারি না, কিন্তু বিস্ময় প্রকাশ করিব না। আগ্নেয়গিরি গর্ভের মধ্যে কল্পনাতীত বিচিত্র সমাবেশে যত কিছু প্রলয়ঙ্কর দাহ্য বস্তু সমাবিষ্ট হয় কি করিয়া, এও হয়তো সেই বিচিত্র সমাবেশ। ঘরে কেহ নাই। টেবিলের উপর টেবিল ল্যাম্পটা অকম্পিত প্রদীপ্ত জ্যোতিতে জ্বলিতেছে। আলোকিত কক্ষের মধ্যে একা বসিয়া চন্দ্রনাথ, হিরু ও নিশানাথকে ভাবিতেছি। সম্মুখেই দেয়ালে বিলম্বিত বড় আয়নাটির মধ্যে আমারই প্রতিবিম্ব আমার দিকে চিন্তাকুল নেত্রে চাহিয়া বসিয়া আছে। অলিক কায়াময় ছায়া। তবু সে আমার এই স্মৃতিস্মরণে বাধা দিয়া তাহারই দিকে আমাকে আকর্ষণ করিতেছে। আলোটা নিভাইয়া দিলাম। মুহূর্তে ঘরখানা প্রগাঢ় অন্ধকারে ভরিয়া উঠিল। অতীতের রূপ এই অন্ধকার। আলোকিত যে দিবসটি অবসান হইয়া তমসা পারাবারের মধ্যে ডুব দিল, আর সে তো আলোকিত প্রত্যক্ষের মধ্যে ফেরে না। তাই অন্ধকারের মধ্যে তাহাকে খুঁজিতেছি। সে দেখা দিল। অন্ধকারের মধ্যে সুস্পষ্ট রূপ পরিগ্রহ করিয়া সম্মুখে দাঁড়াইল কিশোর চন্দ্রনাথ। দীর্ঘাকৃতি, সবল, সুস্থ দেহ, নির্ভীক দৃষ্টি কিশোর। অসাধারণ তাহার মুখাকৃতি। প্রথমেই চোখে পড়ে চন্দ্রনাথের অদ্ভুত মোটা নাক। সামান্য মাত্র চাঞ্চল্যেই নাসিকা প্রান্ত স্ফীত হইয়া ওঠে। বড় বড় চোখ, চওড়া কপাল, আর সেই কপালে ঠিক মধ্যস্থলে শিরায় রচিত এক ত্রিশূল চিহ্ন। এই কিশোর বয়সেও চন্দ্রনাথের ললাটে শিরার চিহ্ন দেখা যায়। সামান্য উত্তেজনায় রক্তের চাপ ঈষৎ প্রবল হইলেই নাকের ঠিক উপরেই মধ্য ললাটের ওই ত্রিশূল চিহ্ন মোটা হইয়া ফুলিয়া ওঠে। সঙ্গে সঙ্গে হেডমাস্টার মহাশয়কে মনে পড়িতেছে। শীর্ণ, দীর্ঘকায়, শান্ত প্রকৃতির মানুষটি। ওই যে বোর্ডিং এর ফটকের সম্মুখেই চেয়ার বেঞ্চের আসন পাতিয়া বসিয়া আছেন, হুকাটি হাতে ধরাইয়াছে। চিন্তাকুল বিমর্ষ নেত্রে আমাকে বলিলেন, নরু, তুমি একবার জেনে এসো তো চন্দ্রনাথ কি বলে। দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল, বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে। প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করিয়া পত্র দিয়াছে। সেকেন্ড প্রাইজ সে গ্রহণ করিতে চায় না। সে আজ পর্যন্ত কখনো সেকেন্ড হয় নাই। তাহার কথা অবহেলা করিতে পারিলাম না। চন্দ্রনাথের কাছেই গেলাম। দারিদ্র, জীর্ণ, স্বল্পালোকিত চন্দ্রনাথের ঘরখানার মধ্যে চন্দ্রনাথ বসিয়া আপন মনে কি লিখিতেছিল। তাহার কাছে গিয়া দাঁড়াইলাম। সে লিখিতেই থাকিল, কোনো অভ্যর্থনা করিল না। সে তাহার স্বভাব নয়। আমি নিজেই বসিয়া প্রশ্ন করিলাম, কি লিখছিস? লিখিতে লিখিতেই চন্দ্রনাথ উত্তর দিল, ইউনিভার্সিটি এক্সামিনের রেজাল্ট তৈরি করছি, কে কত নম্বর পাবে তাই দেখছি। তাহার কথা শুনিয়া আশ্চর্য হইয়া গেলাম। চন্দ্রনাথ আরও খানিকটা লিখিয়া কাগজখানা আমার সম্মুখে ফেলিয়া দিয়া বলিল,
দেখ, কাগজটায় চোখ বুলাইতেছিলাম। চন্দ্রনাথ বলিতেছিল, আমার যদি 550 কি তার বেশি ওঠে তবে স্কুলের এই রেজাল্ট হবে, মানে 2টো ফেল, অমিয় আর শ্যামা, তাছাড়া সব পাশ হবে। আর আমার যদি 525-এর নিচে হয় তবে 10টা ফেল। তুই তাহলে 3rd ডিভিশনে যাবি। বেশ মনে পড়িতেছে তাহার কথা শুনিয়া রাগ হইয়াছিল। এই দাম্ভিকটা যেন ফেল হয়, এ কামনাও বোধহয় করিয়াছিলাম। চন্দ্রনাথ হাসিয়া বলিল, তুই বোধহয় রাগ করছিস, কিন্তু অনুপাতের আঙ্কিক নিয়মে যার মূল্য যতবার কষে দেখবে একই হবে। একের মূল্য কমে, সকলের কমবে। দিস ইজ ম্যাথামেটিক্স। আমি এইবার কথাটা পারিব ভাবিতেছিলাম, কিন্তু সে হইল না। চন্দ্রনাথের দাদা একখানা পত্র হাতে আসিয়া দাঁড়াইলেন। চন্দ্রনাথের হাতে পত্রখানা দিয়া বলিলেন, এ কি? পত্রখানার উপর দৃষ্টি বুলাইয়া চন্দ্রনাথ অসংকোচে বলিল, আমি 2nd প্রাইজ রিফিউজ করেছি। কারণ? কারণ চন্দ্রনাথের নাসিকা প্রান্ত স্ফীত হইয়া উঠিল। ললাটে শিরায় রচিত ত্রিশূল চিহ্ন ধীরে ধীরে আত্মপ্রকাশ করিতেছিল। এক মুহূর্ত স্তব্ধ থাকিয়া সে বলিল, কারণ 2nd প্রাইজ নেওয়া আমি বিনিথ মাই ডিগনিটি বলে মনে করি। চন্দ্রনাথের দাদা ক্ষোভে যেন কাঁপিতেছিলেন। বহু কষ্টে আত্মসংবরণ করিয়া তিনি বলিলেন, কথাটা বলতে তোমার লজ্জায় বাঁধল না? ডিগনিটি? একে তুমি ডিগনিটি বলো? তোমার অক্ষমতার অপরাধ। বাধা দিয়া চন্দ্রনাথ বলিল, তুমি জানো না দাদা? কি জানি না? জানবার এতে আছে কি? স্কুলের সেক্রেটারির ভাইপো ফার্স্ট হয়েছে, সে আমারই সাহায্যে হয়েছে। আর ওর যে প্রাইভেট মাস্টার, স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, তিনি, কি বলবো, প্রশ্নপত্র ছাত্রটির কাছে গোপন রাখেননি। তারও ওপর উত্তর বিচারের সময় ইচ্ছাকৃত ভুলও করেছেন তিনি, এবং আরও 2-1 জন। চন্দ্রনাথের দাদার মুখ দিয়া কথা সরিতেছিল না। ভদ্রলোক নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ। তিনি অবাক হইয়া চন্দ্রনাথের মুখের দিকে চাহিয়া রহিলেন। চন্দ্রনাথ বলিল, অঙ্কের পরীক্ষার দিন সে আমায় মিনতি করলে আমি তাকে 3টে অঙ্ক আমার খাতা থেকে টুকতে দিলাম। মাস্টার পূর্বে বলে দেওয়া সত্ত্বেও সে সময় তার মনে ছিল না। চন্দ্রনাথের দাদা গম্ভীর এবং ধীর কণ্ঠস্বরে বলিলেন, তোমার সঙ্গে তর্ক করে ফল নেই। তুমি ওই পত্র প্রত্যাখ্যান করে ক্ষমা চেয়ে হেডমাস্টার মহাশয়কে পত্র লেখো, বুঝলে? চন্দ্রনাথ বলিল, না। কঠোরতর স্বরে চন্দ্রনাথের দাদা বলিলেন, তোমায় করতে হবে। না। না? চন্দ্রনাথের দাদা যেন বিস্ময়ে অভিভূত হইয়া গেলেন এবার। না। করবে না? ভদ্রলোকের কণ্ঠস্বর এবার কাঁপিতেছিল। না। কিছুক্ষণ নীরবে দাঁড়াইয়া থাকিয়া চন্দ্রনাথের দাদা বলিলেন, তোমার বৌদি বলতো, আমি বিশ্বাস করিনি, কিন্তু তুমি এত দূর স্বাধীন হয়েছ। ভালো। আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সংস্রব রইল না। আজ থেকে আমরা পৃথক। অবিচলিত কণ্ঠস্বরে চন্দ্রনাথ বলিল, বেশ। চন্দ্রনাথের দাদা নত শিরে নীরবে দাঁড়াইয়া রহিলেন। তিনি নিশ্চয়ই এ উত্তর প্রত্যাশা করেন নাই। বিশেষ এমন সংযত নিরুচ্ছ্বসিত কণ্ঠের উত্তর। আমি বেশ বুঝিলাম, ভদ্রলোক আত্মসংবরণের জন্য বিপুল প্রয়াস করিতেছেন। তাতে ঠোঁট কামড়াইয়া তিনি দাঁড়াইয়াছিলেন। চোখের দৃষ্টিতে বেদনা ও ক্রোধের সে এক অদ্ভুত সংমিশ্রণ। এমন বুকে দাগ কাটা দৃষ্টি আমার জীবনে আমি খুব কমই দেখিয়াছি। এক মুহূর্তেও যেন স্পষ্ট দেখিতে পাইতেছি। দাদা মুখ তুলিয়া সম্মুখের জানালার ভিতর দিয়া আখড়ার তমাল গাছটার দিকে চাহিলেন। কাকের কোলাহল চলিয়াছে সেখানে। তাহাকে দেখিয়া আমার বড় কষ্ট হইল। আজ ওই অন্ধকারের মধ্যে আমি চোখ মুদিলাম। বোর্ডিংয়ে আসিয়া মাস্টার মহাশয়কে সংবাদটা দিতে গিয়া দেখিলাম তিনি তখনও সেই তেমনই একা চিন্তাকুল নেত্রে বসিয়া আছেন। আমাকে দেখিবা মাত্র বলিলেন, কি হলো নরু, সে কি বললে? তাহাকে অকপটেই সমস্ত বলিলাম। তিনি হুকাটি হাতে ধরিয়াই নীরবে বসিয়া রহিলেন। মাস্টার মহাশয় তামাক টানিতে টানিতে বলিলেন, আমি একবার যাব নরেশ। কি বলো তুমি? চন্দ্রনাথের কাছে। না না, পৃথক হবে কেন? না, ছি। আমি বলিলাম, না স্যার, আপনি যাবেন না। যদি কথা না শোনে? শুনবে না? আমার কথা শুনবে না? মাস্টার মহাশয়ের কণ্ঠস্বর উত্তেজিত হইয়া উঠিল। আমি উত্তর দিলাম, না। নীরবে দাঁড়াইয়া রহিলাম। কিছুক্ষণ পরে মাস্টার মহাশয় বলিলেন, আমারই অন্যায় হলো।
চন্দ্রনাথের দাদাকে না জানালেই হতো। না, ছি ছি ছি, আমি চলিয়া আসিতেছিলাম, তিনি আবার ডাকিলেন, তুমি বলছো নরেশ আমার যাওয়া ঠিক হবে না? চন্দ্রনাথ আমার কথা শুনবে না? আমি নীরবেই কিছুক্ষণ দাঁড়াইয়া রহিলাম, তারপর ধীরে ধীরে চলিয়া আসিলাম। দিন 2 পর শুনিলাম চন্দ্রনাথ সত্যই দাদার সহিত পৃথক হইয়াছে। চন্দ্রনাথের সহিত দেখা করিলাম। সে বলিল, পৃথক মানে কি? সম্পত্তি তো কিছুই ছিল না, মাত্র বাড়িখানা আর বিঘে কয় জমি, কিছু বাসন, সে ভাগ হয়ে গেল। আমাকে তো এইবার নিজের পায়ে দাঁড়াতেই হতো। এ ভালোই হলো। আমি চুপ করিয়া রহিলাম। বোধহয় সেদিন সে সময় ভাবিয়াছিলাম চন্দ্রনাথের সহিত সংস্রব রাখিব না। মনে মনে সংকল্পটা দৃঢ় করিতেছিলাম। চন্দ্রনাথ হাসিয়া বলিল, হিরু এসেছিল আজ আমার কাছে। বলে, কাকা বলছেন তোমাকে তিনি একটা স্পেশাল প্রাইজ দেবেন। হিরুই সেবার ফার্স্ট হইয়াছিল, আমাদের স্কুলের সেক্রেটারির ভাইপো। আমি প্রশ্ন করিলাম, কি বললি তুই? চন্দ্রনাথ বলিল, তার কাকাকে ধন্যবাদ দিয়ে পাঠালাম, আর বলে দিলাম একান্ত দুঃখিত আমি, সে গ্রহণ করতে আমি পারি না, এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক। চন্দ্রনাথের মুখের দিকেই চাহিয়াছিলাম। সে আবার বলিল, হেডমাস্টার মশাইও ডেকে পাঠিয়েছিলেন, তাকেও উত্তর দিয়ে দিলাম। গুরুদক্ষিণার যুগ আর নেই, স্কুলের সঙ্গে দেনা পাওনা আমার মিটে আছে। 2-3 মাসের মাইনে বাড়তি দিয়ে এসেছি আমি, সুতরাং যাওয়ার প্রয়োজন নেই আমার। সেই মুহূর্তে উঠিয়া আসিলাম। ইহার পরেই আমি চলিয়া গেলাম মামার বাড়ি। পরীক্ষার খবর বাহির হইলে হিরুর পত্র পাইয়া কিন্তু অবাক হইয়া গেলাম। চন্দ্রনাথের অনুমান অক্ষরে অক্ষরে মিলিয়া গিয়াছে। হিরু কলিকাতা হইতে দীর্ঘ পত্রে সমস্ত ফলাফল জানাইয়াছে। দেখিলাম 10টি ছেলে ফেল হইয়াছে, আমি 3য় বিভাগেই কোনো রূপে পাশ হইয়া গিয়াছি। চন্দ্রনাথও 525 পায় নাই, কিন্তু একটি শুধু মেলে নাই। হিরু চন্দ্রনাথকে পিছনে ফেলিয়া গিয়াছে। হিরু লিখিয়াছে সে স্কলারশিপ পাইবে। মনে মনে দুঃখিত না হইয়া পারিলাম না। সত্য বলিতে কি, চন্দ্রনাথ ও হিরুতে অনেক প্রভেদ। চন্দ্রনাথের শ্রেষ্ঠত্বে আমার অন্তত সন্দেহ ছিল না। অপরাহ্নে 5টার ট্রেনে মামার বাড়ি হইতে ফিরিয়াই সঙ্গে সঙ্গে হিরুর বাড়িতে প্রীতিভোজনের নিমন্ত্রণ পাইলাম। হিরু স্কলারশিপ পাইবে, তাহারই প্রীতিভোজ। আমি কিন্তু প্রথমেই গেলাম চন্দ্রনাথের বাড়ি। নির্জন বাড়িখানা খা খা করিতেছিল, কেহ কোথাও নাই। শয়ন ঘরখানারও দুয়ার বন্ধ, কড়ায় একটা অতি সামান্য দামের তালা ঝুলিতেছে। সন্ধ্যায় হিরুর বাড়ি গেলাম। উৎসবের বিপুল সমারোহ সেখানে। হিরু ধনির সন্তান, অর্থের অভাব নাই। চীনা লণ্ঠন ও রঙিন কাগজের মালার নিপুণ বিন্যাসে তাহাদের বাড়ির পাশের আমবাগানটার সে শোভা আজও আমার মনে আছে। হিরুর কাকা শৌখিন ধনী সন্তান বলিয়া জেলার মধ্যে খ্যাতি ছিল। তিনি নিজে সেদিন বাগানটাকে সাজাইয়াছিলেন। বিশিষ্ট অতিথিও অনেক ছিলেন। জন 2 ডেপুটি, ডিএসপি, স্থানীয় সাব রেজিস্ট্রার, থানার দারোগা, তাহা ছাড়া গ্রামস্থ ব্রাহ্মণ কায়স্থ ভদ্রলোকজন সকলেই প্রায় উপস্থিত ছিলেন। হিরুকে স্পষ্ট মনে পড়িতেছে, লাবণ্যময় দেহ, আয়ত কোমল চোখে মোহময় দৃষ্টি। হিরুর কথা মনে করিয়া আকাশের দিকে চাহিলে মনে পড়ে শুকতারা, অমনি প্রদীপ্ত, কিন্তু সে দীপ্তি কোমল স্নিগ্ধ। হিরু পরম সমাদর করিয়া আমাকে বসাইল। নানা কথার মধ্যে সে বলিল, কাকা বলছিলেন এখন থেকে ICS এর জন্যে তৈরি হও, বিলেতে যেতে হবে আমাকে। বিলেতে যাবার আমার বড় সাধ নুরু। আমার কিন্তু বারবার মনে পড়িতেছিল চন্দ্রনাথকে, কিন্তু সেদিন সেখানে তাহার কথা আমি তুলিতে পারি নাই। হিরুই বলিল, আজই দুপুরে সে চলে গেল। আমি তার আগেই তাকে নেমন্তন্ন করেছিলাম, তবুও সে চলে গেল। একটা দিন থেকে গেলে কি হতো? হিরু বলিল, মাস্টার মশাই, মাস্টার মশাই। সচেতন হইয়া মুখ ফিরাইয়া দেখিলাম শীর্ণকায় দীর্ঘাকার মানুষটি এন্ডির চাদরখানি গায়ে দিয়া আমাদের দিকেই আসিতেছেন। আমরা উঠিয়া দাঁড়াইলাম। হাসিয়া মাস্টার মহাশয় বলিলেন, আজই এলে নরেশ? মাস্টার মহাশয়ের ওইটুকু এক বিশেষত্ব, ছাত্র তাহার অধিকারের গণ্ডি পার হইলেই সে আর তুই নয়, তখন সে তুমি হইয়া যায় তাহার কাছে। তিনি আবার বলিলেন, তুমি পড়বে নিশ্চয় নরেশ?
কিন্তু সাহিত্য চর্চাটা পড়ার সময় একটু কম করো বাবা। তবে ছেড়ো না, ও একটা বড় জিনিস, যেন শেম ইন ক্রড বাট সলিটারি প্রাইড হওয়াই উচিত ও বস্তু। আমি চুপ করিয়া থাকিলাম। হিরু বলিল, নরুর লেখা যে এবার কাগজে বেরিয়েছে স্যার। হ্যাঁ, বেশ বেশ, আমাকে লেখাটা দেখাবে তো নরেশ, পড়ব আমি। তারপর আমাকে প্রশ্ন করিলেন, চন্দ্রনাথ কোথায় গেল? কাউকে বলে গেল না? তোমাকেও কি কিছু জানিয়ে যায়নি পত্রটত্র লিখে? বলিলাম, না স্যার, কাউকেই সে কিছু জানিয়ে যায়নি। লাঠির উপর ভর দিয়া মাস্টার মহাশয় কিছুক্ষণ নীরবে দাঁড়াইয়া রহিলেন। কি যেন তিনি চিন্তা করিতেছিলেন। আমরাও নীরব। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মাস্টার মহাশয় নীরবেই চলিয়া গেলেন। আমরা আবার বসিলাম। হিরু বলিল, চন্দ্রনাথ একখানা চিঠি দিয়ে গেছে, দেখবি? চিঠিখানা দেখিলাম। সে লিখিয়াছে, প্রিয় বরেশু কাটিয়া লিখিয়াছে, প্রীতিভাজনেশু, আজই আমার যাত্রার দিন, সুতরাং থাকিবার উপায় নাই, আমাকে মার্জনা করিও। তোমার সফলতায় আনন্দ প্রকাশ করিতেছি, কিন্তু একটা কথা বারবার মনে হইতেছে, এ উৎসবটা না করিলেই পারিতে। স্কলারশিপটা কি এমন বড় জিনিস, ভালোবাসা জানিবে। ইতি চন্দ্রনাথ। চিঠিখানা হিরুকে ফিরাইয়া দিলাম। হিরু বলিল, চিঠিখানা রেখে দিলাম আমি, থাক, এইটাই আমার কাছে তার স্মৃতিচিহ্ন। সে আবার প্রশ্ন করিল, আচ্ছা, কোথায় গেল সে? করবেই বা কি? সে যেন নিজেও এ কথা চিন্তা করিয়া দেখিতেছিল। উত্তর দিয়াছিলাম, জানি না, কিন্তু কল্পনা করিয়াছিলাম কিশোরচন্দ্রনাথ কাঁধে লাঠির প্রান্তে পোটলা বাঁধিয়া সেই রাত্রেই জনহীন পথে একা চলিয়াছে। দুই পাশে ধীর মন্থর গতিতে প্রান্তর যেন পিছনের দিকে চলিয়াছে। মাথার উপরে গভীর নীল আকাশে ছায়াপথ, পার্শ্বে কালপুরুষ নক্ষত্র সঙ্গে সঙ্গে চলিয়াছে। নমস্কার। কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।